প্লিজ ইশরাক চাচা, আমার এত বড় ক্ষতি করবেন না। এই বিয়েটা হলে আমি যে সমাজে মুখ দেখাতে পারবো না। আমার গায়ে তো বড় কলঙ্কের দাগ লাগাবেন না, একটু দয়া করুন। রুহির আকুতি মিনতি যেন কানেই ঢুকছে না আরিফ ইশরাকের। সে রীতিমতো রুহিকে কোলে তুলে কাজী অফিসের দিকে পা বাড়াচ্ছে। রাস্তার সকলে তাদের দিকে সংকুচিত দৃষ্টিতে তাকিয়ে আছে, তার সবচেয়ে বড় কারণ রুহির ইশরাককে চাচা ডাকা। সম্পর্কে বা আত্মীয়তার দিক থেকে ইশরাক রুহির চাচা না হলেও বয়সের দিক দিয়ে ইশরাক চাচার সমতুল্য। রুহির চেয়ে সে পাক্কা 15 বছরের বড়। ইশরাক আসলে রুহির বান্ধবী সিজদার ছোট চাচা, তাই ছোট থেকেই রুহি তাকে চাচা বলেই সম্বোধন করেছে। কাজী অফিসে প্রবেশ করে ইশরাক রুহিকে কল থেকে নামিয়ে দেয়। পায়ে মেঝের স্পর্শ অনুভূত হওয়া মাত্রই রুহি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ইশরাকের সাথে সে দৌড়ে পারে না। ইশরাক রুহিকে বাহুডোরে আবদ্ধ করে তাকে নিজের রক্তিম চোখের দিকে তাকাতে বাধ্য করে। এত কিছুর পরও তোর তেজ দেখি কমেনি। কেন পালানোর বৃথা চেষ্টা করছিস? শক্তি জমিয়ে রাখো, কারণ আজ রাতেই আমি তোর সব শক্তির পরীক্ষা নিব। শেষের বাক্যটা বলা মাত্রই ইশরাকের মুখে এক বাঁকা হাসি দেখে রুহি আরো ভয় পেয়ে যায়। চাচা, আপনি বিবাহিত, ঘরে বউ রেখে কেন আপনি আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছেন? তোকে বিয়ে করার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই। তুই আমাকে বাধ্য করেছিস তোকে বিয়ে করার জন্য। সেদিন যদি সবার সামনে আমাকে জড়িয়ে ধরে গালে চুমু না খেতিস তাহলে আজ এত কিছু ঘটত না। এসব কিছুর পিছনে তোর বোকামিই দায়ী রুহি। এখন চুপচাপ বিয়েটা কর, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, মনে রাখিস। রুহি আর কিছু বলে না। কথা বলার শক্তি সে হারিয়ে ফেলেছে। আসলেই এসব কিছুর জন্য সেই দায়ী। সেদিন যদি ইশরাককে মাহিন মনে করে তাকে জড়িয়ে না ধরত, তবে ইশরাকের জায়গায় আজ মাহিন থাকত। একটা ভুলের জন্য জীবনে এমন এক বিপর্যয় নেমে আসবে সেটা বিশ্বাস হচ্ছে না রুহির। আমি এই বিয়ে করব না, কিছুতেই করব না। আমি মাহিনকেই ভালোবাসি, বিয়ে করলে ওকেই করব, না হলে কাউকে না। দূর থেকে হাওলাদার বাড়ি দেখতে পেয়ে বুকটা ধক করে উঠে রুহির। বেদনাময় চোখে পাশে তাকালে দেখতে পায় তার সদ্য বিয়ে করা স্বামী নির্বিকারভাবে তার দিকে তাকিয়ে আছে। চোখাচোখি হলেও ইশরাক তার নজর সরায় না। শেষে বাধ্য হয়েই রুহি অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। নীল জের মতো এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? বিয়ে করা বউয়ের দিকে তাকানোর জন্য কি আমার তোর পারমিশন লাগবে? আমার বউ আমি কাটবো না আদর করব, এটা আমার ব্যাপার। মুহূর্তেই রুহির শরীরে রাগ উঠে পড়ে, একটু আধটু রাগ নয়, চরম পর্যায়ে রাগ। এই মাঝবয়সী লোকটার কি বিন্দু মাত্র লজ্জা নেই? সে জানে না ঠিক কি পরিস্থিতিতে তাদের বিয়ে করতে হয়েছে, এখনই তার ওপর স্বামীর অধিকার ফলাতে এসেছে। রুহি ইশরাকের কলার টেনে ধরে রাগী দৃষ্টিতে তার দিকে তাকায়। এই যে মাঝবয়সী ভদ্রলোক, আমি আপনার বিয়ে করা বউ এটা সত্য, কিন্তু তার চেয়েও বড় সত্য আমি মাহিনকে ভালোবাসি। ও আমার সবকিছু। রুহি আর কিছু বলার আগেই ইশরাক শক্ত হাতে তার চোয়াল চেপে ধরে। তারপর রুহির হাত থেকে নিজের কলার ছড়িয়ে বলে, অভদ্র মেয়ে, মা বাবা কিছু শিক্ষা দেয়নি গুরুজনের সাথে কিভাবে কথা বলতে হয়? আর শোন, মতেই হোক আর অমতেই হোক তোকে আমি বিয়ে করেছি, সো তোর মুখে যদি অন্য কোনো পুরুষের নাম শুনি তবে তোর এই অপবিত্র মুখ ভেঙে দিতে আমি দুবার ভাবব না। নির্লজ্জ নারী, মাহিন সম্পর্কে এখন তোর ভাতিজা, তার সাথে পূর্ণতার স্বপ্ন দেখছিস? ছি। গাড়ি তখনও হাওলাদার বাড়ির সীমানায় প্রবেশ করেনি। রুহি ভিজা চোখে বাড়িটার দিকে তাকিয়ে আছে। এই বাড়ির বউ হওয়ার স্বাদ তো তারও ছিল, কিন্তু সেটা মা বউ হয়ে, কোনো চাচার বউ হয়ে নয়। গাড়ি বাড়ির সামনে এসে পৌঁছলে রুহির মনে বিদ্রোহ জাগে। সে কোনো মতেই গাড়ি থেকে নামবে না, মনে মনে পণ করে নেয়। ইশরাক বাড়ির দিকে হাঁটা দেওয়ার পর খেয়াল করে রুহি এখনো গাড়িতেই বসে আছে। সে গাড়ির দরজা খোলে, রুহিকে কোলে তুলে তারপর নির্বিকারভাবে রুহিকে নিয়ে বাড়িতে প্রবেশ করে। রুহি যেন লজ্জায় মরে যাচ্ছে, বাড়ির সবাই তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। রুহিকে ইশরাকের কোলে দেখে তারা এতটাই অবাক যে কেউ কোনো কথাই বলতে পারছে না। বাড়িতে প্রবেশ করে ইশরাক গলা হাঁকিয়ে বলে, মা, তোমার পুত্রবধূকে নিয়ে এসেছি। বরণ ডালা নিয়ে এসো, বরণ করে তাকে ঘরে তুলতে হবে। ইশরাকের কথায় বাড়ির সকলের মাথায় বাজ পড়ে। সিজদা তো সেখানেই অজ্ঞান হয়ে যায়।
রুহি দৌড়ে সিজদার কাছে যেতে চাইলে ইশরাক তার হাত ধরে ফেলে, তারপর এক টানে তাকে নিজের সাথে মিশিয়ে ফেলে। ভাইজান, সিজদাকে ঘরে নিয়ে শুয়ে দাও। ইশরাকের বড় ভাই, সিজদার বাবা ইমতিয়াজ সাহেব নিজের মেয়েকে পাজাকোলে করে ঘরের ভিতর নিয়ে যায়। ঠিক এমন সময় ইশরাকের মা বদরুন্নেসা খানম ও তার ভাবি সালমা বেগম বরণ ডালা সাজিয়ে সেখানে উপস্থিত হয়। কই দেখি দেখি আমার পুত্রবধূ কোথায়? ওমা কি সুন্দর হয়েছে আমার ছেলের বউটা, এই চাঁদের টুকরা মেয়েটাকে কোথায় পেলি রে ইশরাক? দেখেছ বৌমা দুজনকে কেমন মানিয়েছে? ঠিক বলেছেন মা, দুজনকে একসাথে অনেক সুন্দর লাগছে। আপনি ওদের বরণ করুন, কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? সালমা বেগমের কথা শুনে রুহি পুরোপুরি থ হয়ে যায়। সিজদার প্রাণপ্রিয় বান্ধবী হওয়ার দরুন অনেকবারই এই বাড়িতে তার আসা হয়েছে। সালমা বেগমের সাথেও তার বেশ খাতির। সালমা রুহিকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন, কিন্তু আজকের ব্যবহারটা মেয়ের মতো নয়, বরং কিঞ্চিত জায়ের মতোই। সিজদার দাদি এর আগে কখনো রুহিকে দেখেনি। তিনি আগে গ্রামের বাড়িতে থাকতেন, কয়েকদিন হয়েছে তিনি এই বাড়িতে এসেছেন। 20 ঊর্ধ্ব মেয়ের পক্ষে 35 বছর বয়সী লোককে স্বামী হিসেবে মেনে নেওয়াটা ভীষণ কঠিন। তার ওপর তার আগের পক্ষের বউ আছে। কিছুদিন আগেই বিয়ে করেছিল ইশরাক। তার প্রথম স্ত্রীর বয়স রুহির চেয়ে 2-3 বছর বেশি হতে পারে, কিন্তু মেয়েটা ভীষণই দজাল আর দুঃসচরিত্রা। এই কয়দিনেই ইশরাকের রাতের ঘুম হারাম করে দিয়েছে। বিয়ের পর হাতে গোনা কয়েকদিন সে শ্বশুর বাড়িতে থেকেছে, ব্যাপার বাড়ি এখনো তার স্থায়ী ঠিকানা। বাপের বাড়ি না থাকলে মামাতো ফুফাতো ভাইদের সাথে ফস্টি না হয় সে কি করে করবে? ইশরাকের বিয়ের প্রতি বরাবরই অনীহা। সেই পুরুষ আজ দ্বিতীয় বিয়ে করেছে, ব্যাপারটা অদ্ভুত হলেও সত্যি। প্রথম বিয়েটা তার বাড়ির লোকেরা জোর করে তাকে দিয়ে করিয়েছিল। মেয়েটাকে কখনোই তার পছন্দ ছিল না, কিন্তু পরিবারের বিরোধিতাও সে করতে পারেনি। সে কিভাবে জানবে সে যে বিয়ে করে কি বিষ বৃক্ষ সংসারে রোপণ করতে চলেছে? বরণ করা শেষ হলে ইশরাকের মা রুহিকে নিজের রুমে নিয়ে যান। রুহি আশেপাশে তাকিয়ে মাহিনকে খোঁজে, কিন্তু তাকে কোথাও পায় না। হে মাবুদ, তুমি আমাকে এ কোন বিপদের মুখে ঠেলে দিচ্ছ? মাহিন যখন জানতে পারবে যে তার ভালোবাসাকে তার আপন চাচাই তার কাছ থেকে কেড়ে নিয়েছে, তখন ও কি তুলকালাম কাণ্ড ঘটাবে কে জানে। রুহিকে সাজানো হচ্ছে বাসর রাতের জন্য। বদরুন্নেসা খানম নিজে দাঁড়িয়ে থেকে সকল কিছুর তদারকি করছেন, যেন তার ছেলে বউয়ের দিক থেকে চোখ সরাতে না পারে। পার্লারের মেয়েগুলোকে বকে বকে অতিষ্ঠ করে তুলছেন এই ষাটোর্ধ্ব বৃদ্ধা। চুলগুলো বাঁধনের কি দরকার? খুলে রাখো, ভালো লাগবে দেখতে। পার্লারের মেয়েগুলোর মধ্যে একটা ঠোঁটকাটা মেয়ে ছিল, বয়স কম, তাই কথায় কথায় বৃদ্ধার সাথে তর্ক করছিল। সাজগোজের ওপর কোর্স করেও যদি এক বৃদ্ধার কাছে শিখতে হয় কি করে বউ সাজাতে হয়, তাহলে সেটা বেশ অপমানের। দাদি, আপনি একটু জিরান, এসব আপনার দেখার জিনিস না। আমরা জানি কেমনে বউ সাজানো লাগে, আপনের জন্য কাজে আমাদের ব্যাঘাত ঘটছে। আমার ছেলের বউ, আমি যেমনে বলবো ঠিক তেমনই সাজান লাগবো। তুমি এত নাক গলাও কেন চেংড়া ছেড়ি? এমন নানা হওকাও এর মাঝেই রুহিকে সাজানো শেষ হয়। রুহির শাশুড়ি তার থুতনি টেনে বলে, মাশাল্লাহ, আমার ছেলে তোমার দিক থেকে চোখ ফিরাতে পারত না। আজকের রাত সব মেয়ের স্বপ্নের রাত। আজই নিজের স্বামীকে আঁচলের সাথে বাইন্ধা রাখতে হয়, আজ না পারলে আর সারা জীবনেও পারতা না। আর হুনো মেয়ে, আজকা যত স্বামীকে খুশি করতে পারবা তত তোমার জন্য মঙ্গল। নিজেরই উজাড় কইরা দিবা হের জন্য। রুহি নিশ্চুপ, কোনো কথাই যেন তার কানে ঢুকছে না। সবকিছু তার কাছে এক দুঃস্বপ্ন থেকেছে, রাতের ঘুম শেষ হলেও সেটা কেটে যাবে। কিন্তু না, এটা বাস্তব, কিছুই শেষ হওয়ার নয়, এই কলঙ্ক ও শেষ হওয়ার নয়। মাহিন বাড়িতে নেই 2 দিন ধরে, কোনো এক কাজে তাকে শহরে যেতে হয়েছে। সে ফিরে আসলে কী বা জবাব দিকে তাকে রুহি। 2 দিন চোখের আড়াল হতেই প্রেমিকের চাচার সাথে বিয়ের পিড়িতে বসেছে সে। না, এত বড় কলঙ্কের দায় কিছুতেই সে কাঁধে নিবে না। আজ রাতটা পার হয়ে গেলেই সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু রুহির হাত থেকে বাইরে চলে যাবে। তাই যা করার আজই করতে হবে। তবে একটা কথা মনে এলে রুহির মন আরও খারাপ হয়ে যায়। সারাদিনে একটি বারের জন্য সিজদা তাকে দেখতে এলো না, হয়তো সে এসব কিছুর জন্য রুহিকেই দোষারোপ করছে। আর করাটাই স্বাভাবিক,
ইশরাক সকলের সামনে তাদের বিয়েটাকে এমন করে উপস্থাপন করেছে যে সকলেরই মনে হবে তারা দুজন স্বেচ্ছায় বিয়ে করেছে। পার্লারের মেয়েরা চলে গেলে রুমে শুধু রুহি আর সালমা বেগম। রুহির সাথে একা এক রুমে থাকতে তার একটু অস্বস্তি বোধ হয়, তাই কাজের বাহানা করে রুম থেকে বের হয়ে যেতে চায়। কিন্তু তার আগেই রুহি ওনার পথ আটকে ফেলে। আটি, আপনি কেন আমার সাথে এমন করলেন? আপনি তো সবটা জানতেন, তাও কেন আমাদের মাহিনের সম্পর্কটাকে নষ্ট হতে দিলেন? সালমা বেগম এক হাত রুহির মাথায় রেখে দাঁত দিয়ে জিভ কেটে বলে, ও মা, এখনো আটি বলছো কেন রুহি? আমরা যে সম্পর্কে যা বড় ভাবি বলবে কেমন? আমি বিশ্বাস করতে পারছি না যে আপনি সিজদার মা। এই ঘটনায় সিজদা কতটা কষ্ট পেয়েছে সেটা তো দেখতেই পারছেন। মাহিনের কথা তো বাদই দিলাম, সে তো আর আপনার আসল ছেলে নয়। রুহির কথা শুনে মুহূর্তের মাঝেই সালমা বেগমের চোখ মুখ পরিবর্তন হয়ে যায়। মুখ শক্ত করে বলে, রুহি, নিজের লিমিটে থাকো। যেখানে তোমার কোনো ইখতিয়ার নেই সেটা নিয়ে নাক গলাবে না। আর কতটুকু বয়স তোমার যে সবকিছু বুঝবে? ভালো মন্দ বোঝার বয়স, বুদ্ধি কিছুই তোমার হয়ে ওঠেনি। শুধু এতটুকুই মাথায় রেখো যে যা হচ্ছে তোমার ভালোর জন্যই হচ্ছে। এই বলে সালমা বেগম সেখান থেকে চলে যায়। আচ্ছা, আমি এখন সবার খেলনার পাত্র হয়ে গেছি, ঠিক আছে, খেলা কাকে বলে আমিও দেখাবো। আরিফ ইশরাক হাওলাদারের সম্মান আমি ধুলোয় মিশিয়ে দিব। সাদা পাঞ্জাবি পায়জামা পরে বাসর ঘরের সামনে দাঁড়িয়ে যায় ইশরাক। চেহারায় নির্বিকার চিত্ত প্রকাশিত হলেও মনের মাঝে অজস্র অনুভূতি ঘোরপাক খাচ্ছে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো বাসর ঘরে প্রবেশ করবে সে। আগের বারেরটা তার কাছে যদিও বাসর ঘরের মর্যাদা পায়নি, সেবার রুমে ঢুকেই বিছানা বালিশ নিয়ে অন্য রুমে ঘুমিয়েছিল সে। বউয়ের দিকে ফিরেও তাকায়নি। কিন্তু এবারের ঘটনা ভিন্ন, চাহিদা ভিন্ন, অনুভূতিগুলো ভিন্ন। এইবার তার সত্যি সত্যিই নারীর নেশায় মাতোয়ারা হতে ইচ্ছা করছে, একটিমাত্র নারীকে গভীরভাবে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। দরজা খুলে ঘরে প্রবেশ করতেই ইশরাক খেয়াল করে বিছানায় রুহি নেই। প্রথমে মনে করেছিল হয়তো বাথরুমে গিয়েছে সে, কিন্তু বাথরুমের দরজা খোলা। ইশরাকের কপাল বেয়ে দুশ্চিন্তার কালঘাম ছুটে যায়। রুমের প্রতিটা কোণা তন্ন তন্ন করে খুঁজেও নিজের বিহঙ্গিনীকে দেখতে পায় না সে। তারপর তার নজরে যায় বারান্দার খোলা দরজার দিকে। বিহঙ্গিনী, কি মনে করেছো এত সহজে পালাতে পারবে আমার কাছ থেকে? 7টা বছর অপেক্ষা করে পেয়েছি তোমায় কি হারিয়ে ফেলার জন্য। প্রস্তুত হও এই পাষাণের ভালোবাসা নামক অত্যাচার সহ্য করার জন্য। শাড়ির আঁচলটা কোমরে গুজে প্রাণপণে ছুটে চলেছে রুহি। শাড়ি পরার অভ্যাস নেই তার, তাই শাড়িটা বারবার পায়ে জড়িয়ে যাচ্ছে। বাড়ি থেকে পালানোর পর এক মুহূর্তও সে নষ্ট করেনি। কে জানে ওই মাঝবয়সী লোকটা যদি আবার তাকে ধরে ফেলে। এতক্ষণে যে সে ব্যাপারটা জেনে গিয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই রুহির। এখন তাকে লোকবল সহ ইশরাক ধরে ফেলার আগেই তাকে এক নিরাপদ জায়গায় গা ঢাকা দিতে হবে। 5 গ্রাম পর তার এক খালার বাড়ি, আশা করা যায় সেখানে একবার যেতে পারলে রুহিকে ধরা ইশরাকের পক্ষে কঠিন হয়ে যাবে। কিন্তু সদ্য যুবতী মেয়ে হয়তো ইশরাকের পাওয়ার সম্পর্কে পূর্ণ ধারণা রাখে না। দৌড়াতে দৌড়াতে রুহি তার গ্রামের শেষ মাথায় চলে আসে। এই সীমানা পার হতে পারলেই আজ রাতের মতো ইশরাকের কাছে ধরা পড়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে। শেষ সীমানা দেখা যাচ্ছে, আর কয়েক কদম বাকি। ঠিক তখনই রুহির সামনে এক কালো গাড়ি এসে থামে। রুহি ভয়ে আস্ত হয়ে অন্যদিকে যেতে চেয়েও পারে না, কারণ ওই মুহূর্তে তার চারপাশে কালো গাড়ির সারি তাকে ঘিরে রেখেছে। রুহি আন্দাজ করতে পারে যে এগুলো কার গাড়ি, কারণ প্রতিটা গাড়ির ওপর আই স্টিকার লাগানো। রুহি যখন স্থির হয়ে দাঁড়িয়ে যায়, ঠিক তখনই এক গাড়ি থেকে ইশরাক নেমে আসে, মুখে তার বিজয়ের হাসি। সে এক পা দু পা ফেলে রুহির দিকে এগিয়ে যায়। রুহি পিছিয়ে গিয়ে পালিয়ে যেতে নিলেই সে বাধা পড়ে ইশরাকের শক্ত বাহুডোরে। রুহির পিঠ ইশরাকের প্রশস্ত বুকের সাথে মিশে যায়। রুহি ভয়ে চোখ বুজে ঠোঁট কামড়ে ধরে। বিহঙ্গিনী, এই জীবনে যে আমার থেকে পালানো তোমার ভাগ্যে নেই, কেন শুধু শুধু বৃথা চেষ্টা করে বাসরের সময়টা নষ্ট করছো? চলো বাড়ি চলো, এখনো যা সময় আছে, ইজিলি বাসর হয়ে যাবে। ছাড়ুন আমাকে, নিজের বউয়ের সাথে বাসর করুন যান। আমাকে ছাড়ুন, আমাকে যেতে দিন। নিজের বউয়ের সাথেই তো বাসর করব, তুমি আমার বউ না? আমি মাহিনকে। এক থাপ্পড় বসে যায় রুহির গালে। এত জোরে থাপ্পড় খেয়ে রুহি বাচ্চাদের মতো কেঁদে দেয়।
তোকে না বলেছি তোর মুখে যেন আমি পরপুরুষের নাম না শুনি, তোর মুখে কেবল আমার নামই উচ্চারিত হবে। এই বলে ইশরাক রুহিকে পাজা কোলা করে গাড়িতে উঠে যায়। বাড়ির সকলে তখন গভীর ঘুমে, তাই রুহির পালানোর ব্যাপারটা ইশরাক ছাড়া আর কেউ জানে না। ইশরাক কোলে করেই রুহিকে নিয়ে বাড়িতে প্রবেশ করে। এই বাড়িতে দুবার রুহির প্রবেশ ঘটেছে, আর দুবারই স্বামীর কোলে চেপে। আমার কিন্তু পা আছে। আমি কি বলেছি যে তার পা নেই? তুমি খুড়া, তাহলে আমাকে ছাড়ছেন না কেন, আর পায়ের ওপর এত আদিক্ষেতা দেখিয়ে কোলে করে নিয়ে যাচ্ছেন কেন? একবার তো বিশ্বাস করে ছেড়েছিলাম, যার কারণে বাসর রাতে কলুর বলদের মতো ছুটেছি, আর রিস্ক নিতে চাচ্ছি না আমি। এখন আর দৌড়ানোর মুড নেই, বাসর করার মুড আছে। শেষের বাক্যটা বলার সময় ইশরাকের মুখে এই শয়তানি হাসি ফুটে উঠেছে, যা দেখে রুহির মনে রাগ ভয় দুটোই একসাথে কাজ করছে। রুহি বাচ্চাদের মতো হাত পা ছোড়াছুড়ি শুরু করে দেয়। না, আমি আপনার সাথে বাসর করব না। বিবাহিত লুচ্চা পুরুষ, আগের বউ থাকতে কমবয়সী মেয়ে দেখেই ছুকছুকানি শুরু হয়ে যায়, তাই না? একদম আমাকে ছুতে আসবেন না, না হলে আমি কিন্তু চিৎকার করব। ইশরাক ততক্ষণে রুহিকে কোলে নিয়ে নিজ রুমে চলে এসেছে। রুহিকে বিছানায় ধাম করে ফেলে দিয়ে দরজাটা আটকে দেয় সে। তারপর পাঞ্জাবির ওপরের বোতামগুলো খুলতে খুলতে তার দিকে এগিয়ে আসে। রুহি ভয়ে কুঁকড়ে যায়, শক্ত করে বিছানার চাদর আঁকড়ে ধরে। কি জানি বলছিলে, আমি যেন তোমায় স্পর্শ না করি। তোমাকে তো আমি কোলে করে এখানে নিয়ে এসেছি, এক্ষেত্রে তো অনেকবারই তোমাকে আমি স্পর্শ করেছি। তাহলে তুমি ঠিক কোন স্পর্শের কথা বলছো বিহঙ্গিনী? রুহি বোকা বনে যায়, লোকটা মাঝবয়সী হলেও বেশ ধরিবাজ। কথার প্যাচে ঠিকই রুহিকে ফেলে দিয়েছে। মাই নটি ওয়াইফ, এত তারা কিসের? এত কম বয়সেই বাচ্চার মা হতে চাও? আর তোমার যত ইচ্ছা চিৎকার করতে পারো, এটা সাউন্ড প্রুফ রুম। কথাগুলো এক শ্বাসে বলে ইশরাক বিছানার ওপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে। রুহি তখনও বোকার মতো তার দিকে চেয়ে আছে দেখে ইশরাক তার হাত ধরে তাকে নিজের বুকের উপর শুয়ে দেয়। আমি তোমাকে বউয়ের স্বীকৃতি দিয়ে এই বাড়িতে এনেছি, হে জোর জবরদস্তি করেই বিয়ে করেছি, কিন্তু তোমার ওপর স্বামীর অধিকারগুলো আমি জোর করে খাটাতে চাই না। অবশ্য তুমি যদি ভদ্র মেয়ের মতো থাকো তবেই, কিন্তু যদি আমার অবাধ্য হও, সরি টু সে, আমাকে তোমার দানাগুলো কাটতে হবে। তোমার সম্মতিতেই আমাদের মিলন হবে। এখন এসব চিন্তা না করে ঘুমিয়ে নাও, সারাদিন অনেক ধকল গেছে। ভেজা চুলগুলো ঝাড়তে ঝাড়তে রুহি খাতের ওপর ঘুমন্ত ইশরাকের দিকে তাকায়। কি বলবে এই নিষ্পাপ চেহারার অধিকারী মানুষটা জেগে থাকতে রুহির সাথে পাশবিক আচরণ করে? ইশরাকের বয়স ৩৫ হলেও তার মুখের শুভ্রতা সেটাকে বারবার ঢেকে দেয়। বেশ কিছুক্ষণ একদৃষ্টিতে চেয়ে থাকার পর রুহির আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকায়। এক রাতেই সে যেন হাওলাদার বাড়ির ছোট বউ হয়ে উঠেছে। কাল পর্যন্ত তার মধ্যে যে তারুণ্যের সজীবতা ছিল সেটি যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ভেজা গামছাটা বারান্দায় ছড়িয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যেতে নিলেই হঠাৎ শাড়ির আঁচলে এক টান অনুভব করে। রুহি পিছনে তাকাতেই দেখতে পায় ইশরাক এক চোখ খুলে রুহির আঁচলটা হাতে জড়িয়ে রেখেছে। রুহির কোনো নড়চড় না দেখে ইশরাক একটাকে রুহিকে নিজের কাছে নিয়ে আসে। দুনিয়ার এই এক জায়গায় ইশরাক বারবার দুর্বল হয়েছে। কি মায়াবী চেহারা এই মায়ে, তার ডুবে যেতে ইচ্ছে করে দুজনে এক হয়ে যেতে। কিন্তু পরক্ষণেই তার দৃষ্টি যায় রুহির বুকের ওপর। শাড়ির আঁচলটা কাঁধ থেকে নিচে পড়ে গেছে, যা ইশরাকের মনে অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি করছে। না চাইতেও বারবার তার চোখজোড়া সেদিকে যাচ্ছে। নিজের বউয়ের দিকে তাকানোটা হারাম নয়, তবুও জোর করে সে রুহিকে চায় না, বরং অপর পক্ষের সম্মতিতেই সে রুহিকে নিজের করতে চায়। ইশরাক আঁচলটা তুলে রুহির কাঁধে রেখে ঠিক করে দেয়। রুহি এতটাই অবাক ছিল যে এতক্ষণ সে খেয়াল করেনি যে তার বক্ষস্থল তার স্বামীর সামনে উন্মুক্ত হয়ে পড়ে। ইশরাকের স্পর্শে যখন তার হুঁশ হয় তখন রুহি তো লজ্জায় মরে যাচ্ছিল। এক দৌড়ে সে চলে যেতে নিলে আবারও বাধা পড়ে ইশরাকের কবজায়, তবে এবার আঁচল নয়, রুহির হাত ধরেছে সে। জামা কাপড় সামলে চলবে বিহঙ্গ, আমি চাই না আমার রিজিকের ওপর অন্য কারো ভাগ বসুক। যেটা আমার সেটা কেবল আমারই, অন্য কারো অধিকার সেখানে খাটবে না। রুহি ইশরাককে কিছু কটু কথা শোনাতেই যাবে, ঠিক সেই সময় নিচে মাহিনের গলা শোনা যায়। নিজেকে ছাড়িয়ে রুহি এক দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। ইশরাক ও বিছানা থেকে নেমে গায়ে চাদরটা জোড়াতে জোড়াতে বলে, ভাইজানের তেদ্র পোলাটা আর কিছুদিন পর আসতে পারল না, ততদিনে বউটাকে একটু হাতের মুঠোয় পুড়ে নিতাম।
ভাতিজাটা আমার কাজ আরও বাড়িয়ে দিল। কাল রাতে সিজদা মাহিনকে ফোন করে সবকিছু বলে দেয়। এত কিছু ঘটনার পর মাহিন বাড়ি না এসে পারেনি। বাড়িতে এসেই সে মুখোমুখি হয় তার মায়ের সাথে। মা বললে ভুল হবে, সে তার সৎমা, কিন্তু কোনো দিনও সে তাকে আপন ছেলে ছাড়া অন্য চোখে দেখেনি। তবুও কেন জানি মাহিন তাকে দেখতে পারে না। মাহিন ওপরে ইশরাকের রুমে যেতে নিলে তার মা তাকে বাধা দেয়। তোর চাচার গতরাতে বাসর ছিল, তার তুই কিনা ভাতিজা হয়ে চাচার বাসর ঘরে ঢুকতে চাচ্ছিস? মাহিন হুঙ্কার দিয়ে বলে, কিসের চাচা, কিসের ভাতিজা? আমি যে তার ভাতিজা হই সেটা আমার প্রেমিকাকে বিয়ে করার আগে মনে ছিল না তার? কোন সাহসে সে তার ভাতিজার হবু বউয়ের গায়ে হাত দেয় আমি জানতে চাই। এই সময় রুহি নিচে নেমে আসে। মাহিন রুহিকে দেখে এক দৌড়ে তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। রুহি তো কান্নায় ভেঙে পড়ে। মাহিন কাল উপস্থিত থাকলে হয়তো আজ তাকে এই দিন দেখতে হতো না। ভয় নেই জান, আমি এসে গেছি। এখন কেউ তোমায় আমার থেকে আলাদা করতে পারবে না। ইশরাক নিচে এসে রুহিকে মাহিনের বুকে দেখতেই সে যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। এক মুহূর্ত নষ্ট না করে সে এক থাপ্পড়ে মাহিনকে রুহির থেকে আলাদা করে দেয়। সাহস তো তোর কম না, নিজের চাচির গায়ে তোর হারাম হাত দিয়ে স্পর্শ করেছিস। আজ তুই ভাইজানের ছেলে না হলে তোকে ওখানেই পুঁতে ফেলতাম। মুখোমুখি দাঁড়িয়ে আছে ইশরাক ও মাহিন। দুজনের চোখেই জ্বলন্ত আগুনের মতো রাগ সালমা বেগম ও রুহিকে ভীত করে তুলছে। রুহি প্রথমে ইশরাকের পিছনে চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু পরিস্থিতি ভয়াবহ দেখে সে সাহস করে ইশরাককে পিছন থেকে জড়িয়ে ধরে। রুহির স্পর্শ পেয়ে ইশরাক যেন সজ্ঞানে ফিরে আসে। রুহি আধা কান্নারত কণ্ঠে বলে ওঠে, প্লিজ, ওকে কিছু করবেন না, আমি আপনাকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছি। এই বিষয়টা আর বেশি দূর বাড়াবেন না। ইশরাক রুহিকে নিজের কাছে এনে শান্ত চোখে একবার তাকে পর্যবেক্ষণ করে। রুহির চোখের কোণে জমা পানিগুলো সযত্নে মুছে দেয় সে। মাহিন অবাক দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে আছে। হঠাৎ মাহিনের চড়া গলা শুনে রুহি কেঁপে ওঠে। রুহি, কি বলছো এসব? তুমি চাচা কি স্বামী হিসেবে মেনে নিয়েছে মানে কি? আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? কথাগুলো বলতে বলতে সে রুহির কাছে এগুনোর চেষ্টা করে, কিন্তু তৎক্ষণাৎ মাহিনকে আটকে তার গালে আবারও এক চড় বসিয়ে দেয়। খবরদার, আরেকবার তোর হাত যদি আমার স্ত্রীর দিকে বাড়ানোর চেষ্টা করিস তবে ওই হাত আমি ভেঙে গুঁড়িয়ে দিব। আর তুই ভালোবাসার কথা বলছিস? ভালোবাসার অর্থ কি বুঝিস? এতই যখন রুহিকে ভালোবাসিস তাহলে এই 2 দিন তুই কোথায় ছিলি সেটা বুক ফুলিয়ে বলতে পারবি ওকে? ইশরাকের কথা শুনে মাহিনের চোখে ভীতির সঞ্চার হয়। তাহলে কি আজ তার গোপন কথাগুলো সবার সামনে প্রকাশিত হয়ে যাবে? ভয়ে তার গলা শুকিয়ে যায়। মাহিনের ভীতিকর মুখশ্রী দেখে ইশরাকের মুখে বাঁকা হাসি দেখা যায়। তার মানে সে যা কিছু জেনেছে সেগুলো আসলেই সত্য। রুহি অবাক চোখে ইশরাকের দিকে তাকিয়ে তাকে প্রশ্ন করে, কোথায় ছিল ও? ইশরাক দৃষ্টি শান্ত করে রুহির দিকে তাকায়। সেটা তোমার না জানলেও চলবে। কথাটা বলেই সে রুহির হাত ধরে তাকে নিজের রুমে এনে দরজা বন্ধ করে দেয়। রুহি তখনও ইশরাককে প্রশ্ন করেই যাচ্ছিল, পরপুরুষের স্পর্শ তোমার গায়ে লেগেছে, তাই তুমি অপবিত্র হয়ে গেছো? যাও আবার গোসল সেরে এসো। আমার প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। আগে আপনি বলুন, তুমি কি ভালোই ভালোই গোসলখানায় যাবে নাকি আমি তোমাকে কোলে করে সেখানে দিয়ে আসব? আর সেখানে গেলে কিন্তু আমি গোসল না সেরে বের হব না। ভালোই হবে স্বামী স্ত্রী একসাথে গোসল করব। আপনার লজ্জা বলতে কিছু নেই? অবশ্যই আছে, কিন্তু তোমার সামনে লজ্জা দেখাতে আমি আগ্রহী নই। ইশরাককে নিজের দিকে কয়েক কদম এগোতে দেখে রুহি এক দৌড়ে বাথরুমে ঢুকে যায়। রুহির এমন কাণ্ড দেখে ইশরাকের ভীষণ হাসি পায়, কিন্তু পরক্ষণেই কিছুক্ষণ আগের ঘটনাগুলো মনে পড়তেই রাগে তার শরীর জ্বলতে থাকে। যে করেই হোক রুহিকে মাহিনের কাছ থেকে আলাদা রাখতেই হবে। মাহিনের অপবিত্র হাত রুহির গায়ে লাগতে দেওয়া যাবে না। নিজেকে ঠান্ডা করতে ইশরাক বারান্দায় গিয়ে দাঁড়ায়। বারান্দাটা দক্ষিণমুখী হওয়ায় সেখানে বাতাস চলাচলের কমতি নেই। বারান্দায় কিছু ফুল গাছের টবে রাখা আছে, সেগুলোর মাঝে এক লাল গোলাপের চারার দিকে তার দৃষ্টি যায়। সিজদার সাথে সখ্যতার প্রথম দিকে রুহি তাকে এই ফুলের গাছটা কিনে দিয়েছিল। রুহি দিয়েছে জানতে পেরে ইশরাক সুকৌশলে সেটা সিজদার কাছ থেকে নিয়ে নিজের বারান্দায় জায়গা করে দেয়। তুমি আমার প্রাণভোমরা বিহঙ্গ,
এতদিনের অপেক্ষার ফল কয়েকটা ভুল মানুষের জন্য আমি কখনোই নষ্ট হতে দিব না। তুমি আমার ছিলে, আর আমারই থাকবে। শুধু এই ইশরাক আরিফ হাওলাদারের। বাথরুমে শাওয়ার ছেড়ে শরীর ভেজানোর পর রুহির মনে পড় তাড়াহুড়ো করতে গিয়ে সে কাপড় আনতেই ভুলে গেছে। এই ভেজা অবস্থায় এখন বাইরে যাওয়াও সম্ভব না। রুহি শাওয়ারটা বন্ধ করে দরজা খানিক ফাঁক করে গলা বাহির করে দেখে যে ইশরাক রুমে আছে কিনা। তার ইচ্ছা ছিল ইশরাক রুমে না থাকলে জলদি করে কাপড় হাতে নিয়ে আবার বাথরুমে ঢুকে যাবে, কিন্তু বারান্দায় ইশরাককে দাঁড়িয়ে থাকতে দেখে রুহির তো কপালে হাত। গলা নরম করে সে ইশরাককে ডাকতে থাকে, এই যে শুনছেন, এদিকে একটু আসবেন? আমি কানে শুনতে পাই না, তবে জান বলে ডাকলে আমি শুনতেও পারি। ইশরাকের কথা শুনে রুহির ভীষণ রাগ হয়। হাড়ে বজাত লোকের পাল্লায় পড়েছে সে, কিন্তু এখন রাগ করলে চলবে না। তাই রুহি মেকি হাসি হেসে বলে, জান শুনুন না, এদিকে একবার আসবেন। ইশরাক বাধ্য ছেলের মতো রুহির সামনে গিয়ে দাঁড়ায়। তোমার গলায় জান শব্দটা কত সুন্দর শোনায়। এভাবে ভালোবেসে ডাকতে পারো না আমায়? না পারি না। আলমারি থেকে এক সেট শাড়ি আমার হাতে দিন, কাপড় নিতে ভুলে গেছি। রুহির কথা শুনে ইশরাকের মাথায় দুষ্টু চিন্তা চাপে। মুখটা মলিন করে সে আলমারি থেকে শাড়ি বের করে রুহির হাতে দেয়। রুহি শাড়িটা নিতেই যাবে অমনি ইশরাক এক ধাক্কায় বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এ কি, আপনি ভিতরে ঢুকলেন কেন? আপনাকে বিশ্বাস করাটা আমার ভুল হয়েছে। রুহি যখন রাগারাগি করতে ব্যস্ত তখন ইশরাকের চোখজোড়া আটকে যায় নিজ স্ত্রীর উন্মুক্ত ফর্সা পেটে। কখন যে কাঁধ থেকে আঁচল খুলে পড়ে গেছে রুহি বুঝতেও পারেনি। ইশরাক নেশা ধরা চোখে রুহির দিকে এগোতে থাকে। হঠাৎ ইশরাককে তার দিকে এগোতে দেখে রুহির হুঁশ ফিরে। আঁচল ঠিক করতে চাইলেও ইশরাকটা ঠিক করতে দেয় না। ইশরাককে নিজের এত কাছে দেখে রুহির হার্ট অনেক জোরে বিট করতে থাকে। তার সারা শরীরে কেমন এক অনুভূতি হতে থাকে। ইশরাক নিজের ঠোঁট যুগল দিয়ে রুহির সাথে গভীর চুম্বনে লিপ্ত হয়। কিছুক্ষণ পর ইশরাক রুহিকে ছেড়ে দিলে রুহি ঠিক ইশরাকের চোখের দিকে তাকায়। রুহির চোখে ঘৃণার ছিটে ফোঁটাও দেখতে পায় না সে, বরং কিছুটা ভয়, চাওয়া পাওয়া আর তার জন্য ভালোবাসা দেখতে পায়। রুহির কাছে মৌন সম্মতি পেয়ে ইশরাক তাকে কোলে করে বিছানায় শুয়ে দেয়। সেও রুহির উপর উঠে পড়ে। রুহির সাথে আবারও চুম্বনে লিপ্ত হতে গেলে রুহি ইশরাককে থামিয়ে দেয়। আপনার প্রথম স্ত্রী। ইশরাক আঙ্গুল চেপে ধরে রুহির ঠোঁটের ওপর। রুহি, আমি তোমাকে ভালোবাসি, আর তুমিই আমার প্রথম নারী সঙ্গ। ওই মহিলাকে আমি কখনো স্পর্শ তো দূরের কথা, চোখ তুলে তাকায়নি। তুমিই আমার প্রথম স্পর্শ। ওকে জোর করে আমার সাথে বিয়ে দেওয়া হয়েছিল। বিয়ের পরের দিন সে বাপের বাড়িতে পাড়ি জমায়। আমি ওকে ডিভোর্স লেটার পাঠিয়েছি, ও আমাকে ডিভোর্স দিতে রাজি। আর কয়েকদিনের মধ্যেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। প্লিজ তুমি এই কারণে আমাকে তোমার থেকে দূরে ঠেলে দিও না। ইশরাকের কথায় রুহি হেসে দেয়। এটা মিথ্যা নয় যে এই কয়দিনে রুহির মনে ইশরাকের জন্য কোনো অনুভূতির সৃষ্টি হয়নি। তাই ইশরাককে দূরে ঠেলে দেওয়ার কোনো ইচ্ছাও রুহির মনে জাগ্রত হয় না। মিস্টার আরিফ ইশরাক হাওলাদার, আপনি কি আমাকে পরিপূর্ণরূপে নিজের করে নেবেন? অফকোর্স জান। ইশরাকের আর কোনো বাধা থাকে না। ভালোবাসার বন্ধনে নিজের সাথে তার প্রিয়তমাকে আবদ্ধ করতে থাকে সে। রাত্রি যাপন শেষে কারো মুখ ভর্তি চুম্বনে রুহির ঘুম ভাঙ্গে। এটা কে হতে পারে সেটা আন্দাজ করেই রুহি চোখ বুজে তার চুল টেনে ধরে। এত জোরে চুল টানায় ইশরাক উহ করে ওঠে। তারপর রুহি চোখ খুলে ফিক করে হেসে দিয়ে বলে, কেমন লাগলো জনাব? দ্যাট ইজ টু রুড রুহি, আমি তোমাকে দিলাম ভালোবাসা আর তুমি কিনা ব্যথা দিয়ে সেটার শোধ দিলে। সারা রাত আমাকে একটুও ঘুমাতে দেননি, এখন এসেছেন আবার। সরুন, আমাকে ঘুমাতে দিন। এই বলে রুহি অন্য পাশ ফিরে শুতে নিলে ইশরাক এক টানে তাকে তার কোলে বসিয়ে দেয়। এটা কি হলো? স্বামীর কোলে বসা হলো, আমার এখনো অনেক আদর করা বাকি জান। লুচু একটা, মুখে কোনো লাগাম নাই। বউয়ের সামনে মুখে লাগাম কেন থাকবে জান? আমি কি ঘোড়া যে সারাক্ষণ লাগাম লাগিয়ে রাখবে? রুহি আর কিছুই বলে না, কারণ সে জানে এই লোকটার সাথে সে পেরে উঠবে না। ইশরাক রুহিকে বিছানায় শুয়ে দিয়ে তার উন্মুক্ত ত্বকে আবারও চুমু খেতে লাগে। একসময় থেমে ইশরাক রুহির দিকে তাকায়। জান, আজ আমাদের মধ্যকার সকল বাধা শেষ হয়েছে।
আমরা আবারও নতুন করে আমাদের জীবন শুরু করতে পারব। ইশরাকের কথা শুনে রুহি হুড়মুড় করে উঠে বসে। মানে, আমার সাথে আমার প্রথম স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে আইনগতভাবে, আর ধর্মমতে তো অনেক আগেই হয়ে গেছে। এখন এই হাওলাদার বাড়ির একমাত্র ছোট বউ তুমি, আর আমার মনের একমাত্র রানী। ইশরাকের কথা শুনে রুহি ভীষণ খুশি হয়, কিন্তু পরক্ষণে কিছু একটা মনে পড়তেই রুহির মনটা খারাপ হয়ে যায়। ইশরাক ব্যাপারটা আন্দাজ করতে পেরে আবারও কথা বলা শুরু করে। মাহিন বিদেশ চলে যাচ্ছে, বাবিনী এক থাপ্পড়ে এত কাজ হবে? রুহি বিস্মিত কণ্ঠে বলে, আপনি মাহিনকে চর মেরেছেন? চর থাপ্পড় না খেলে এরা সোজা থাকে না। তুমি মাহিনকে সাধু ভেবো না। তোমার মতো এমন অনেক মেয়ের সাথে প্রেমের মিথ্যা অভিনয় করে ঠকিয়েছে। রুহির মন আরও ভার হয়ে যায়। একসময় এই মাহিনকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসত। তার মানে ও কি আমাকেও? হে, কিন্তু আমি যে তোমায় ভালোবাসি, অনেক ভালোবাসি। তাই সেদিন তোমাকে তুলে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। কিভাবে জানবো? চাচা ভাতিজা তো একই হয়। আপনারও হয়তো আরও মেয়েদের সাথে সম্পর্ক আছে। তোমার এটা মনে হয়? হতেও পারে। বিশ্বাস করি কি করে? দাঁড়াও বিহঙ্গ, তোমার মজা আমি বুঝাচ্ছি। আমি যে শুধু তোমায়ই ভালোবাসি সেটার প্রমাণ এক্ষুনি দিচ্ছি। এটা বলেই ইশরাক রুহিকে তুলে বিছানায় শুয়ে পড়ে। বাকিটা নিজেরা কল্পনা করে নিন। আপনাদের লেখিকা অতিমাত্রায় ইনোসেন্ট। সমাপ্ত।